মাগরিবের আজান ভেসে আসছে চারপাশ থেকে। কবিরের হাতে 4টি খাবারের প্যাকেট। জঙ্গলের নিকট আসতেই হাঁটার সময় লক্ষ্য করল কেউ তাকে ফলো করছে। বেশ কয়েকবার পেছনে ঘুরেও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মনে মনে সন্দেহের উৎপত্তি হয়। সে একটু দূরে গাড়ি পার্ক করা রাস্তার পানে তাকাল। সাধারণত কবির জঙ্গলের সেই কুটিরে যাবে, যার ফলস্বরূপ খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু মাঝরাস্তায় তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ ফলো করছে। সে তৎক্ষণাৎ সেখানেই দাঁড়িয়ে যায়। ফোন বের করে আহাদকে কল করল। তাড়াহুড়ো করে বলল, আমাকে কেউ ফলো করছে। অস্ত্র হাতে নিয়ে তোরা উত্তর দিকে চলে যায়। উদ্ধৃতি চিহ্ন। ফোন পকেটে রেখে কবির চুপ করে দাঁড়িয়ে থাকল। চোখ কান খোলা রেখে ভাবল কিছু। এরপর খাবারের প্যাকেট গজারি গাছের পাশে রেখে উঠে দাঁড়ায়। অপেক্ষা করতে থাকে লোকটার জন্য। মিনিট 5 পর হঠাৎ খসখসে শুকনো পাতায় কয়েক জোড়া পায়ের শব্দ শুনতে পেল। ঝড়ের মতো সেই শব্দ ঝংকার তুলে। ছেলেটি বুঝতে পারে তীব্র গতিতে দৌড়ে আসছে। সে ধুরু ধুরু বুকে পেছনে ঘুরতেই দেখে 4টে লোক তার দিকেই পাতি হাতে হিংস্র রূপে এগিয়ে আসছে। কবির ভয় না পেয়ে দৌড়ানো শুরু করল পেছনে দিকে, যেদিক থেকে আহাদের আসার কথা। প্রচণ্ড গতিতে দৌড়াতে দৌড়াতে কোমর থেকে এন্দু বের করল। উল্টা পাল্টা গুলি বর্ষণ করেও ফলাফল শূন্য। সে এবার হাঁপিয়ে উঠে। গতি ধীর হতেই হঠাৎ পিঠে চাতারা চিহ্ন পাতির কোপ খেল। তৎক্ষণাৎ পিঠ চেপে ধরে ফুটবল পায়ে দৌড়ায়। চিৎকার করে বলল, আহাদ, কোথায় তুই? বিশাল দেহের লোকগুলো হিংস্র হয়ে তার নিকট চলে আছে। কবিরের হাতের এন্দু পড়ে রইল দূরে। লোকগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে বিশ্রী হাসে। কবির অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। পাশে পড়ে যাওয়া এন্দু হাত বাড়িয়ে নেওয়ার মাঝেই কালো করে মোটা লোকটা ওর হাতে পা রাখল। পিষিয়ে দিতে দিতে বলল, তুই আম্বর মা রবি? বাইচা ফিরতে দিমু না। এইবার কই যাইতেছিলি? সাফওয়ানরে কোথায় লুকাইছস? কবির চোখ খিচে নেয়। বামহাত দিয়ে লোকটার পা সরাতে চাইল, কিন্তু মোটাসোটা দেহের লোকটার পা এক বিন্দুও সরাতে পারল না। উল্টো পাশ থেকে তারা চিহ্ন পাতি শক্ত করে ধরে আরেক লোক করিবের পেট বরাবর দিতে যায়। এই বড় পাতির একটা যদি কারোর পেটে লাগে, তৎক্ষণাৎ নাড়িভুড়ি বের হয়ে যাবে। কবির ভয়ে শিউরে ওঠে। ভাবল, এদের হাত থেকে আজ বেঁচে ফিরতে পারবে না। মারিয়ার মুখটা মনে করে কষ্টে কান্না চলে আসে। ভাবল, আজ যদি সত্যি রা যায় মারিয়ার কি হবে? আহাদ কি আসবে না? এখনও আসছে না কেন? সামনের লোকটি একদম নিকটে আসতেই সে চোখ বন্ধ করে চিৎকার দিল। তৎক্ষণাৎ তাকে আঘাত করতে আসা লোকটা গগন কাঁপুনি চিৎকার করে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল। হাতের পাতি পড়ে রইল দূরে। আকস্মিক ঘটনায় অন্য 3জন চোখ বড় বড় হয়ে যায়। থতমত খেয়ে ভয় পেছনে ঘুরতেই দেখল প্রায় 12 জন লোক চারপাশ ঘেরাও করেছে। হঠাৎ চারপাশ নীরবতা হয়ে যাওয়ায় কবির ধীরে ধীরে চোখ খুলে। তার হৃৎপিণ্ড তখনও অনবরত লাফাচ্ছে। চোখ খুলেই নজরে পড়ে আহদের হাতের তারা চিহ্ন তো চকচকে ছুরি, যা দিয়ে একটু আগে কবিরকে রতে আসা কালো লোকটাকে মেরেছে। কবির খুশি হল। লোকগুলো দমে যায়নি। হাতের অস্ত্র নিয়ে তেড়ে গেল আহাদের দিকে, যাতে একটু হলেও প্রাণ হাতে নিয়ে পালাতে পারে। কিন্তু আহাদ আজ তাদের ছাড়লে তো? পেছনে থেকে রায়হান আর একজন পেটে ছুরি নিয়ে ঘাউ দিয়ে মুচড়ে দিল। ব্যথায় আর্তনাদ করে পাতি ফেলে দেয়। রায়হান লোকটার পেটে বসে পা গলের মতো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। শেষে প্রাণ হারায় সেখানে। আহাদ বাকি একজনের দিকে তাকিয়ে বলল, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দিলে ছেড়ে দিব, নয়তো ওদের মতোই জ্যান্ত পুঁতে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। লোকটা চোখের সামনে 3জনের দেখে থরথর করে কাঁপছে। হাতের পাতি শক্ত করে ধরে উচ্চস্বরে বলল, কি করবি? আজ তবুর সবগুলারে পুইতা রাখমু। তৎক্ষণাৎ তার কথা শুনে সবাই হেসে ওঠে। কবির উঠে দাঁড়িয়েছে আগেই। পিঠের সেই আঘাত থেকে গোলগলিয়ে রক্ত পড়ছে। সে সামনে দাঁড়িয়ে বলল, কে পাঠিয়েছে তোদের? নাম বল। উদ্ধৃতি চিহ্ন। লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে। রায়হান রাগে লোকটার দিকে তেড়ে যেতেই উত্তেজিত কণ্ঠে বলল, বিশ্বাস করেন, আমরা আইবার চাই নাই। আমাগো শাহিন খন্দকার পাঠাইছে তার পুলার খোঁজ খবর দিয়া যাওয়ার লাইগা। এর জন্যই আমরা আইছিলাম। উদ্ধৃতি চিহ্ন। ওরা আবারও উচ্চস্বরে হাসল।
আহাদ নিচ থেকে পাতি হাতে নিয়েই লোকটার গলা বরাবর জোরে কূপ বসায়। তৎক্ষণাৎ মাথা থেকে আলাদা হয়ে যায়। রত ছলকে মুহূর্তেই জঙ্গলের পাতা ভিজে যায়। 3টি তরতাজা লাশের দিকে তাকিয়ে আহাদ ছেলেপুলেদের বলল, রাতের মধ্যেই জঙ্গল পরিষ্কার কর, এই জানো আরের সগুলো দূরে কোনো নদীতে ফালায় দে। উদ্ধৃতি চিহ্ন। ছেলেগুলো ঝটপট কাজে লেগে পড়ল। রায়হান কবিরকে ধরে বলল, ওরে একটু ধর, হাসপাতালে নিতে হইব। উদ্ধৃতি চিহ্ন। দুজনে মিলে ধরাধরি করে গাড়িতে উঠায়। রায়হান ড্রাইভিং সিটে বসে বলল, সাবধানে থাকিস, ওই শাহীন খন্দকার কুতোত্তার বাচ্চায় কিন্তু আবার লোক পাঠাব। কোনোভাবেই জানতে দেওয়া যাবে না সাফওয়ান কোথায়, নয়তো সব চাল উল্টে যাবে। উদ্ধৃতি চিহ্ন। 9টির ছেলেরে আমি আদর করমু, তুই যা, ওরে ডাক্তার দেহা, ওই বাঙ্গির পু ত একবার খালি আহুক, জান বাইর করুম। এত সাহস, লোক পাঠায় কে, নিজে আইবার পারে না। রায়হান দ্রুত চলে যায়। আহাদ জঙ্গলে হাঁটতে হাঁটতে প্রমুখকে কল করে বলল, শাহীন খন্দকার লোক লাগাইছে স্যার, ওর পোলার জন্য পাগল হইয়া গেছে। একটু আগে কবিররে ফলো করতে করতে এই জায়গায় পৌঁছায় গেছিল, কিন্তু বাইচা ফিরতে পারে নাই। সবগুলার জান বের করছি, যত দ্রুত পারেন ওই শাহীনের কিছু করেন, নইলে ঝামেলা হইয়া যাইব। প্রমুখ কপালে স্লাইড করতে করতে বলল, শাহীন খন্দকারকে নজরে নজরে রাখো, কোথায় যায় কি করে সব ডিটেইলস আমার চাই। কানে গেছে, যতই খুঁজার ট্রাই করুক কোনো লাভ হবে না। রাকিব চৌধুরীর 2 মেয়ে, বড় মেয়ের নাম রাইমা, ছোট মেয়ের নাম লাবণ্য। রাইমার বিয়ে হয়েছে বছর 5 আগে, এখন জামাইয়ের সাথে অস্ট্রেলিয়ায় থাকে। বছরে একবারও সময় পায় না দেশে আসার। মাঝখানে শুধু একবার জামাইসহ এসেছিল, যজ্ঞপাত্রের হাতে তুলে দিয়ে রাকিব চৌধুরী যেন স্বস্তি পেলেন। রাইমা যখন পেটে তখনই প্রমুখ এ বাসা থেকে পালিয়ে যায়। এরপর অনেক বছর রাকিব চৌধুরী তাকে খুঁজেও কোনো ঠিকানা পায়নি। নিজেকে দোষী ভেবে দিনের পর দিন কাটাত। বোনকে হারানোর পর প্রমুখই ছিল তার একমাত্র চিহ্ন। সেই চিহ্নটুকুও আগলে ভালোবেসে রাকিব চৌধুরী রাখতে পারেনি। বিভিন্ন জায়গায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও আশানুরূপ ফল পায়নি। এভাবে 3 বছর পর ভেবেই নিল প্রমুখও বেঁচে নেই। লিনাকেও মন খারাপ করতে দেখত মাঝে মাঝে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল করে। প্রায় 12 বছর পর হঠাৎ একদিন তার অফিসে পা রাখে প্রমুখ। ম্যানেজারকে বলে রাকিব চৌধুরীকে ডাকার জন্য। মিটিং শেষে যখন বেরিয়ে আসে, সামনে প্রমুখকে দেখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকল। বড় হওয়ার সাথে সাথে দেহের গঠন পাল্টালেও চোখ, মুখ, হাসি পাল্টে যায়নি। প্রমুখ তার হতবাক হয়ে দাঁড়ানোর মাঝেই কাছে গেল। চোখের সামনে তুড়ি বাজিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খুশি হওনি মামা। রাকিব চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রমুখ নিজের খোলস ছেড়ে বেরোয় না, চুপ করে দাঁড়িয়ে থাকল। রাকিব চৌধুরী প্রায় 5 মিনিট পর তাকে ছাড়ল। দুহাতে চোয়াল ধরে পাগলের মতো চুমু খেয়ে বলল, এত বছর কোথায় ছিলি বাবা, কত জায়গা দিয়ে তোকে খুঁজেছি, কোথাও পাইনি। আল্লাহর কাছে কেঁদেছি, একটাই দোয়া, শুধু তুই বেঁচে থাকিস, একদিন যেন দেখা হয়। উদ্ধৃতি চিহ্ন। দোয়া কবুল হল তো। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী ফুপিয়ে উঠল, চেয়ারে বসিয়ে আদর করে বলল, কোথায় ছিলি বল বাবা, এত অভিমান পুষে রেখেছিস কেন? আমি সত্যি অনুতপ্ত। লিনার বানানো কথায় তোকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, মাফ করবি না? তুই মাফ না করলে যে আমি রেও শান্তি পাব না। প্রমুখের চোখ জ্বলতে, সামনের মানুষটিই একমাত্র তার আপনজন, আর তাকেই সে ছেড়ে এসেছিল অভিমান করে। বুকে এক পাহাড় কষ্ট নিয়ে ঘর ছেড়েছিল। সে তপ্তশ্বাস ফেলে বলল, মাফ করেছি বলেই দেখা দিতে এলাম, নয়তো কোনোদিন আমার মুখটাও দেখতে পেতে না। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরীর পাল্লায় পড়ে সব বলে দিল। সে কোথায় থাকে, কিভাবে চলে সব, তা শুনে খুশিতে কাঁদলেন তিনি। প্রমুখের হাত নিজের হাতে নিয়ে বলল, অনেক হয়েছে, এবার আমার সাথে বাসায় চল। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নেয়। অসম্ভব, এই আবদার করলে আর কোনোদিন আমার মুখ দেখতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরীর কথা কোনোমতেই মেনে নেয় না, উল্টো হুমকি ধামকি দেয়। শেষে উপায় না পেয়ে রাকিব চৌধুরী বলল, ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, কিন্তু কথা দে আমার সাথে মাঝে মাঝে দেখা করবি।
তোর জীবনের সব কথা শেয়ার করবি। আমি কখনোই তোর মামা হতে চাই না, বরং একজন ভালো বন্ধু হয়ে পাশে থাকতে চাই। উদ্ধৃতি চিহ্ন প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকায়। লাঞ্চ করেই চলে আসে বাসায়। খুশিতে রাকিব চৌধুরী তৎক্ষণাৎ লীনাকে জানাল। লীনা শুনে অবাক হয়ে যায়। তার ঘোর কাটতে কয়েক মিনিট সময় লাগে। অতঃপর অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলো, সত্যি? এ যেন নাটক সিনেমার মতো। উদ্ধৃতি চিহ্ন তারপর থেকেই লীনা গুপ্তচর লাগায় প্রমুখের পেছনে। সারাদিন কি করে না করে সকল তথ্য মস্তিষ্কে ধারণ করে। এভাবে জানতে পারল ছেলেটা উচ্ছন্নে গেছে। মনে মনে অজানা ভয়ে ঝেঁকে ধরে। কল্পনা করল জীবনের সেই পাপের ফল একদিন প্রমুখ জানবে না তো। তার সকল কর্মকাণ্ড যদি জেনে যায় তখন রাকিব চৌধুরীও জেনে যাবে। এসব ভেবে কয়েকদিন ডিপ্রেশনে ভোগে। এরপর মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবল কারও সাধ্যি নেই এসব জানার। অতঃপর আগের ন্যায় সংসার করতে থাকে রাকিব চৌধুরীর সাথে। এমন অভিনয় করে যেন ভালোবেসে চোখে হারায়, অথচ সেই জলজলে চোখ দুটিতে সারাক্ষণ প্রতিতারা চিহ্ন শোধেরা গুল দাউদাউ করে জলে। শুরু সমাজের কারণে সংসার নামক বন্ধনে আবদ্ধ রয়ে গেল। এত বছরেও সে এক বিন্দুও রাকিব চৌধুরীর প্রতি টান অনুভব করে না। কখনোই ভালোবেসে দুটো কথা বলার সময় পায় না। শুধু অভিনয় করে রাকিব চৌধুরীর সাথে থেকে যেতে হয়। অথচ সেও জানে তার পক্ষ থেকে নাটক হলেও রাকিব চৌধুরী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এখনও ভার্সিটির মতোই কাছে পেতে চায়, কিন্তু তার কেন জানি বিরক্ত লাগে। এভাবেই চলছে লীনার জীবন। আমার পেট ব্যথা করছে প্রমুখ। উদ্ধৃতি চিহ্ন সিরাত ব্যথাতুর কণ্ঠে ছেলেটির উদ্দেশ্যে বলে। প্রমুখ মাত্রই বাসায় ফিরেছে। বিছানায় লেপ্টে থাকা সিরাতের কথা শুনে হন্তদন্ত হয়ে কাছে যায়। শরীরের নোংরা পোশাকও খোলার প্রয়োজন মনে করল না। সিরাত চোখ খিচে পেটে হাত দিয়ে আছে। প্রমুখ গালে আদর করে বলল, কখন থেকে এমন? খুব পেইন হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন সিরাত ঠোঁট কামড়ে নিচু কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ খুব জ্বলছে। হঠাৎ করেই বিকেল থেকে এমন? উদ্ধৃতি চিহ্ন আমাকে জানাবা না? ভেবেছি সেরে যাবে। প্রমুখ সিরাতের পেটে হাত বুলিয়ে দেখল প্রচণ্ড গরম। তৎক্ষণাৎ উঠে এক টুকরো কাপড় পানিতে ভিজিয়ে আনল। সিরাতের দিকে বাড়িয়ে বলল, পেটে দিয়ে রাখো, আমি গ্যাস্ট্রিকের মেডিসিন আনছি। উদ্ধৃতি চিহ্ন সিরাত দাঁতে দাঁত চেপে বলল, খেয়েছি, তবুও কাজ হয়নি। উদ্ধৃতি চিহ্ন চিন্তায় পড়ল ছেলেটি। এরপর মিস শশীকে কল করে জানালো জলদি আসতে। দ্রুত প্রমুখ শাওয়ার নিয়ে এলো। সামনে তাকিয়ে দেখে পেট ব্যথায় সিরাতের মুখ মলিন হয়ে গেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল। প্রমুখ শাওয়ার নেওয়ার ফলে শরীর ঠান্ডা। সে ঠান্ডা হাতে মেয়েটির মুখে রাখল। এরপর এলোমেলো হওয়া চুলগুলো মুঠোয় নিয়ে বলল, কাকড়া কোথায়? উদ্ধৃতি চিহ্ন সিরাত খুব কষ্টে বলল, পড়ার টেবিলে। উদ্ধৃতি চিহ্ন প্রমুখ কাকড়া হাতে আবার ফিরে আসে। সিরাতকে নিজের কোলে শুইয়ে চুল বেঁধে দিল। সিরাত তার কোমর জড়িয়ে ধরে। ছেলেটি চিন্তিত মুখে ঝুঁকে তার রুক্ষ ওষ্ঠে চুম্বন করে বলল, তোমার অসুস্থ বড্ড পীড়া দিচ্ছে আমায়। খুব কষ্ট হচ্ছে? সিরাত ব্যথায় মুচড়া মুচড়ি করে বলল, খুব কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন কিছু সময় পর ডক্টর চলে আসল। তখন রাত 11টা। মিস শশী চেক করে ওষুধ লিখে দেয়। সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, প্রচুর গ্যাস্ট্রিক, ভাজাপোড়া কম কম খাবে। উদ্ধৃতি চিহ্ন সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। ডক্টর চলে যাওয়ার পর প্রমুখ তৎক্ষণাৎ স্টাফ দিয়ে ওষুধগুলো আনায়। সিরাতের জন্য হালকা খাবার তৈরি করে রুমে যায়। সে তখন চোখ বন্ধ করে শুয়েছিল। মেয়েটির গালে গাল লাগিয়ে নরম স্বরে বলল, উঠে খাও, এভাবে শুয়ে থাকলে সুস্থ হবে? উদ্ধৃতি চিহ্ন সিরাত মাথা ঝাঁকিয়ে না না করে। প্রমুখ বাটি হাতে নিয়ে এক চামচ সিরাতের মুখের কাছে নেয়। সিরাত করুণ কণ্ঠে বলল, বমি আসবে, আসুক, তবুও খাও। উদ্ধৃতি চিহ্ন সিরাত খেল। প্রমুখ টিস্যু দিয়ে মুখ মুছিয়ে ধীরে ধীরে খাইয়ে দিয়ে বলল, আজ কি খেয়েছ? আমি বাইরে থাকলে এসব করো সারাদিন? গ্যাস্ট্রিক বাড়ল কিভাবে? সিরাতের মনে পড়ল আজ জুলেখা আর সে ফুচকা পার্টি করেছে। সেখানে ঝালমুড়িও ছিল। ইচ্ছে মতো দুজনে পাল্লা দিয়ে খেয়েছে ফুচকা। অবশ্য প্রমুখের জন্যও রাখা আছে, কিন্তু বললেই তো খ্যাঁকিয়ে উঠবে। তাছাড়া ঝুঁকে ঝুঁকে খেয়ে ফেলেছে। সিরাত চুপ করে রইল।
প্রমুখ ফের জিজ্ঞেস করে, তখনও উত্তর দিল না। তাই আর না ঘেটে ওষুধ খাইয়ে কিচেনে গেল। সব ঠিকঠাক করে আসার সময় চোখ গেল ডাইনিং টেবিলে। বড় বাটিটা ঢাকনা দিয়ে ঢাকা। সে কৌতূহল বশত খুলতেই তৎক্ষণাৎ চোখ কপালে যায়। মেজাজ চটে গেল সপ্তম আকাশে। বাটিটা হাতে নিয়ে সিরাতের কাছে দাঁড়াতেই চোরের মতো চুপসে গেল সে। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে বলল, এসব খাওয়া হচ্ছে? কতগুলো বানিয়েছ? এই বাটির এক বাটি, উঠো, বাকিগুলোও তুমি খাবে। সিরাত হালকা ঢোক গিলল, মিনমিনে কণ্ঠে বলল, ওগুলো আপনার জন্য রেখেছি। এত দয়ালু কবে থেকে হলে? সিরাত চুপ করে থাকল। প্রমুখ রাগান্বিত গলায় বলল, উঠো বলছি। সিরাত মুখ কালো করে শুয়ে থাকল। হঠাৎ ব্যথায় চোখ খিচে নেয়। তৎক্ষণাৎ প্রমুখ বাটিটা পাশে রেখে সিরাতের ঘাড়ে হাত রেখে কাঁপলে চুমু খেয়ে বলল, কোথায় ব্যথা করছে বলো? উদ্ধৃতি চিহ্ন। সিরাতের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। প্রমুখ অস্থির হয়ে সেই পানি মুছিয়ে গালে নাকে চুমু খেয়ে আদর করল। আকুল গলায় বলল, আর কখনো এসব খাবে না, মনে থাকবে? সিরাত তাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজল। প্রমুখের ঘাড়ে হাত রেখে চুল খামচে করে কান্নামিশ্রিত কণ্ঠে বলল, আর খাব না, আমাকে একটু জড়িয়ে ধরে থাকুন, কষ্ট হচ্ছে। কখন ভালো হব? প্রমুখ আলতো হাতে জড়িয়ে ধরে মেয়েটির চুলে মুখ ডুকিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। আন্ডারস্কোর লাবণ্য আনমনে বসে আছে বারান্দায়, হাতে কালো সানগ্লাস। এই সানগ্লাসটি মাস পাঁচেক আগে লুফে নিয়েছিল সাফওয়ানের রুম থেকে। যখন খুব মনে পড়ত, সানগ্লাস পরে আয়নায় দাঁড়িয়ে হাসত। আজও সানগ্লাসটা দুর্বল হাতে চোখে পড়ল। হাসার বদলে কেঁদে উঠল মেয়েটি। বুকের ভেতর যে চাপা কষ্ট সেটা কি কাউকে দেখানো যায়? আজ 3 দিন ধরে না খাওয়া, দেহ কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। লীনা দরজায় করাঘাত করেও কোনো সারা শব্দ পায় না তার। প্রতিবার খাওয়ার সময় লাবণ্যর মনে হয়, সাফওয়ান কি আদৌ বেঁচে আছে? খাওয়া দাওয়া করতে দিচ্ছে ওই পাষাণ লোক। বাবা তাকে জানিয়েছে সাফওয়ান ভালো আছে, কিন্তু মন তো মানে না। বুকে পাথর নিয়ে বেঁচে আছে। হয়তো এই বেঁচে থাকা দীর্ঘদিন স্থায়ী হবে না। অবুঝ মন বলছে, এই বিষাক্ত পৃথিবীতে আর কোনোদিন তাদের মিলন হবে না। বিষাক্ত মানুষগুলো হতে দিলে তো? লাবণ্য ভাবতে ভাবতে ফুঁপিয়ে উঠল। হাতের সানগ্লাসটি বুকে ধরে উঠে দাঁড়ায়। বিছানার শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাদের সাথেই এমন কেন হলো সাফওয়ান? কেন পেয়ে গিয়েও হারিয়ে ফেললাম? লাবণ্য কাঁদছে, মনটা কষ্টে দুমড়ে মুচড়ে যায়। প্রমুখের মুখটা চোখে ভাসতেই রাগে নাকের পাটা ফুলে ওঠে। সত্যি কি কখনোই আর তাদের দেখা হবে না? ভালোবাসা, কাছে আসাও হবে না? এসব ভেবে মেয়েটা আরও ভেঙে পড়ল। হু হু করে কেঁদে সিদ্ধান্ত নেয়, সাফওয়ান ছাড়া এ জীবন রাখাই ব্যর্থ। এই ভালোবাসাবিহীন শূন্যে খাখার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যর্থ প্রেমিকা হয়ে বেঁচে থাকার চেয়ে রে যাওয়া অনেক ভালো। লাবণ্য মনে মনে পরিকল্পনা করতে থাকল। রাকিব চৌধুরী লাবণ্যর দরজার কাছে আসে। সে একটু আগেই অফিস থেকে ফিরেছে। ছটফটে হাস্যোজ্জ্বল মেয়েটা কেমন চুপ হয়ে গেছে। কষ্টে খাবার গলা দিয়ে নামে না। প্রমুখকে কয়েকবার যখন সাফওয়ানের কথা বলল, প্রতিবার নাকচ করে দেয়। হতাশ হয়ে ফিরে আসে। সাফওয়ানের মুখের স্বীকারোক্তি শুনেছেন তিনি। সেই থেকে মন যেন রে গেছে। আগে এক বিছানায় থেকে যে সুখ সুখ অনুভূতি হতো, এখন ঘৃণা হয়। একজন মানুষ কিভাবে পারল প্রতিশোধের জন্য অন্য একজনের জীবনে আসার? তার কাছে কি পরিবার নামক সম্পর্ক শুধুই তুচ্ছ? নিজের প্রয়োজনে পাশে থাকবে, প্রয়োজন শেষেই সম্পর্ক ভেঙে দিবে? এই কয়েকদিন মনে অনেক প্রশ্ন জাগলেও উত্তর পায়নি। তার কি দোষ ছিল? কেন এসেছিল তার জীবনে? এত পাকা অভিনয় করেও সংসার করা যায়? বছরের পর বছর সুখে থাকার অভিনয় করা যায়? জানা নেই রাকিব চৌধুরীর, শুধু জানে সে প্রতারিত হয়েছে। ভালোবাসা নামক পবিত্র বন্ধনে জড়িয়ে বিয়ে করেও প্রতারিত হয়েছে। তাকে গুটি হিসেবে ব্যবহার করেছে লীনা। কষ্টে তার কলিজা কেঁপে উঠে। আজকাল খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছে না, কারণ লীনার মতো সে অভিনয় করতে পারে না। লীনা দিব্যি হাসি খুশি মুখে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। রাকিব চৌধুরী মেয়ের দরজায় নক করল। লাবণ্য মা। দরজা খুলো, বাবা এসেছে। লাবণ্য বালিশে মুখ গুজে কাঁদছে। তার কোনো ইচ্ছে নেই দরজা খোলার। রাকিব চৌধুরী আবারও ডাকল, ও মা, মা, এভাবে দরজা বন্ধ করে রাখলে আমি কষ্ট পাই। খুলো মা। লাবণ্য ফুঁপিয়ে উঠে বলল, চলে যাও বাবা, চলে যাও।
সাফওয়ান না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। তোমার ভাগ্নেকে বলো ওকে ছেড়ে দিতে। সাফওয়ান আমার সামনে যেদিন আসবে ওই দিন আমি ভাত মুখে তুলব। উদ্ধৃতি চিহ্ন। আগে খাওয়া দাওয়া করে সুস্থ হও। আসো মা। লাবণ্য টু শব্দটিও করল না। চুপচাপ নিঃশব্দে কেঁদে যাচ্ছে। বুকের ভেতরের কষ্ট কাকে দেখাবে সে? রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। কয়েকবার ডেকে চলে যায় রুমে। চারপাশে তাকিয়ে দেখল চারপাশে কেউ নেই। সে লীনাকে খুঁজল। কোথাও যখন পেল না কল করল তাকে। খুবই স্বাভাবিক কণ্ঠে বলল, কোথায় তুমি লীনা? আমি বাসায় এসেছি। লীনা তাড়াহুড়ো করে উত্তর দিল, এই তো আসছি। উদ্ধৃতি চিহ্ন। কোথায় তুমি? লীনা আমতা আমতা করে বলল, কাজে। ওই ভাইয়ের সাথে। তুমি রেস্ট নাও, আমি জলদি আসছি। কিচেনে রান্না করাও আছে। রাকিব চৌধুরী ছোট করে উত্তর দিয়ে রেখে দিল। বিছানায় বসে মাথা নত করে বলল, কত কাজ তোমার আজকাল, যেন আরও দ্বিগুণ কাজ বেড়ে গেছে। তোমার গুণধুর ভাই খুবই মহৎ মানুষ। তোমার ভাষায় যাকে বলে ভাজা মাছ উল্টে খেতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী উঠে দাঁড়াল। ফোন বের করে প্রমুখের ভিডিওটা দেখল। সাফওয়ান ঠিক তার বাবার মতো। যখনই রাকিব চৌধুরীর লীনাকে খারাপ মানতে কষ্ট হয় তৎক্ষণাৎ এই ভিডিওটা দেখে। দেখা শেষে তার চোখ দুটি জ্বালা ধরে। মুহূর্তেই মনে পড়ল দরকারি কাগজপত্র কালকে অফিসে নিয়ে যেতে হবে। গায়ের ঘামযুক্ত ড্রেস নিয়েই আলমিরাতে খুঁজতে লাগল। পুরো আলমিরা তন্নতন্ন করে খুঁজেও পেল না। অতঃপর ঘরের সকল জিনিসপত্রে খোঁজা শুরু করে। একসময় ড্রয়ারে খোঁজার সময় চোখ পড়ল উল্টে যাওয়া ছবির দিকে। কৌতূহলবশত হাতে নিয়ে ধরতেই তার চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে যায়। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে দেয়। অনুভব করল কেমন অস্থির অস্থির লাগছে। সময় নষ্ট করল না। ঝটপট পকেটে ছবিটা পুরে ড্রয়ার বন্ধ করল। এরপর অফিসের কাগজপত্র খুঁজতে খুঁজতে পেল আলমিরার সেই আগের ড্রয়ারেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে লীনা আসার আগে সেই ছবিটা নিরাপদ স্থানে রেখে দীর্ঘশ্বাস ফেলল। সব জিনিসপত্র গুছিয়ে আফসোসের সুরে বলল, পৃথিবীর আর কোনো ছেলে পাওনি লীনা? শেষে তুমি আমার বোন জামাইকে ভালোবাসলে। এতটাই ভালোবাসো যে না পেয়ে প্রতিশোধের আগুনে মৃত্যুর আগ পর্যন্ত দুটি সংসার ভেঙে গড়িয়ে দেওয়াও দুইবার ভাবলে না? কি এমন পেয়েছিলে ঈশানের মাঝে যা আমার ভেতর নেই? অথচ ঈশান তোমাকে পাত্তাও দিত না। আর আমি নিজের সর্বত্ব নিয়ে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলাম। তবুও তোমার মনের ভেতর ঢুকতে পারলাম না। যার কারণে এখনও ঈশানের ছবি নিজের কাছে নিয়ে ঘুরে বেড়াও। নারীদের মন নাকি নরম হয়, তবে তোমার হৃদয় কেন এত কঠোর? এত বছর স্বামীর ঘর করেও ভালোবাসতে পারলে না? কেমন নারী তুমি? সত্যি কি একটুও ভালোবাসা মায়া জন্মায়নি আমার প্রতি? এত পাষণ্ড হতে পারলে? 2% ও কি ভালোবাসা ডিজার্ভ করি না আমি? তবে কি তোমাকে ভালোবাসা অন্যায় ছিল? অন্ধ হয়ে ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী বিছানায় শুয়ে পড়ল। ছবিটি আর কারোর নয়, স্বয়ং ঈশান চৌধুরীর। যুবক বয়সের ছবিটি এখনও লীনা যত্ন করে রেখে দিয়েছিল। হয়তো ভার্সিটির কোনো অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে। তার অজান্তেই সেই সুযোগে লীনা ছবি তুলে নেয়। 8 দিন পরের ঘটনা। ছেলের শোকে রাহেলা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। বাসায় সেকেন্ডে সেকেন্ডে শাহিন খন্দকারের সাথে ঝগড়া লাগে। এক পর্যায়ে রাহেলাকে তিনি বলেন ছেলে সুস্থ আছে। তবুও মায়ের মন শান্ত হয় না। তিনি নিঃশব্দে কাঁদতে থাকে। এত বছর ধরে সংসার শুধু অসহায় নারী বলেই করে গেছেন। গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা অন্যের বাসায় খেটেখুটে সংসার চালাত। রাহেলারা ছিল 5 বোন। অভাবের সংসারে খাওয়াই চলত না, সেখানে পড়াশোনা দূরের বিষয়। রাহেলা ছিল বড়। তার বাবার কথা ছিল ছেলে কাজ করলেই বিয়ে দিয়ে উদ্ধার করবেন। হঠাৎ একদিন গ্রামে শাহিনের বাবা কাজে যায়। আগে থেকেই বিশাল অর্থের বড়লোক টাকা। শিক্ষিত বাবার ছেলেটা উশৃঙ্খল, বখাটে, সাক্ষর হওয়ায় ভয়ে ভয়ে ছিলেন। কিছু বললেই বাবাকে মা রতে আসত। একদিন গ্রামে যাওয়ার পর রাহেলাকে দেখেন। তৎক্ষণাৎ সম্বন্ধ ঠিক করেন। এক প্রকার জোর করে শাহিনের সাথে বিয়ে দেয়। কোনোমতেই ছেলেটা রাজি ছিল না। বড়লোক বাবার ছেলে কিনা গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করল। এটাই বারবার মনে হতো তার। বোকা সহজ সরল মেয়েটা বাসরঘর থেকেই অত্যাচার নির্যাতন সহ্য করে যায়। কখনো মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না।
প্রতিদিন দ খেয়ে মা তাল হয়ে বাসায় ফিরে নারীসঙ্গ উপভোগ করে রাহেলার গায়ে হাত তুলে। একটা নারী এত জুলুম সহ্য করতে পারে? তার শ্বশুর একদিন বড় ছেলের এসব কিছু সইতে না পেরে স্ট্রোক করে। একমাত্র ননদ লিনাও ভাইয়ের সাথে তাল মিলিয়ে রাহেলাকে অত্যাচার করত। হঠাৎ করেই রাহেলা সিদ্ধান্ত নেয় গ্রামে ফিরে যাবে। কিন্তু এতগুলা বোনের কথা ভেবে নিশ্চুপে থেকে যায়। শাহীন খন্দকার তার সাথে প্রতিনিয়ত কাজের লোকের মতো আচরণ করত। খা রাবি এসব রাহেলার চোখে পড়তে কান্না করা ছাড়া উপায় থাকত না। মুখের উপর কথা বললেই শাহীন খন্দকার হিংস্র পশুর ন্যায় রোধর করত। একসময় শ্বশুর ভালো হয়। তিনি ভেবেছিলেন বখাটে ছেলেটা বউ পেয়ে ভালো হবে। কিন্তু উল্টো আরও খারাপ হয়ে যায়। শ্বশুরের কথামতো রাহেলা বাবু নেয়। কয়েক মাস পর কোল আলো করে সাফওয়ানের জন্ম হয়। রাহেলা ভেবেছিল এবার শাহীন ভালো হবে, আর ছেলেটাকে সে তার মতো করে গড়ে তুলবে। কিন্তু শাহীন ভালো হয়নি, উল্টো পরিকল্পনা করে অন্য কিছু। একসময় লিনা পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো স্ট্রোক করে মারা যায়। এটাও জানতে পারেনি তার মেয়ের পালিয়ে যাওয়ার মাঝে বড় ছেলে শাহীনের হাত আছে। শ্বশুর মৃত্যুর পর রাহেলা আরও অসহায় হয়ে পড়ে। ছেলে নিয়ে নিশ্চুপে জীবন চালাতে থাকে। চোখের সামনে ন করলেও টু শব্দ করারও জো নেই। নয়তো এক কূপে জান বের করবে, নয়তো বাড়ি ছাড়া করবে। একা মেয়ে কোথায় যাবে সে? এত বছর ওই চরিত্রহীন লাফাঙ্গা স্বামীর ঘর অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে, যার শাস্তি স্বরূপ আজীবন ভোগ করতে হবে। ছেলেটার অধপতনে আরও পাগল হয়ে গেছেন তিনি। তার মতো জীবন কি আদৌ কারো নয়? মুখ বুঝে সহ্য করা ছাড়া আর উপায় নেই। বাপের টাকায় শাহীন খন্দকার ফুটানি করে ছেলেকেও শেষে খুনি বানাল। তার হাতে অস্ত্র ধরতে শিখাল। ছেলের চক্করে পড়ে কয়েকদিন ধরে নেশা করা হয় না। সেই পরিকল্পনা করে শাহীন খন্দকার আজ বারে এসেছে। মেয়ের বয়সী নারীদের সাথে নাচছে, আর হাতে আছে মদের গ্লাস, যা এত সময়ে তিনি অগণিত গিলেছেন। এতটাই তাল হয়েছে যে আশেপাশে সব রঙিন মনে হচ্ছে ওনার কাছে। এক মেয়েকে নিজের কোলে বসিয়ে গিলছিলেন। তৎক্ষণাৎ লিনা খন্দকারের ফোন আসে। তিনি টলমল চোখে কল রিসিভ করে বলল, কে? লিনা খন্দকার গলা শুনেই বুঝে ফেলে তার গুণধর ভাই কি করছেন। চারপাশের মিউজিকের আওয়াজ শুনে হতাশ হল সে। এই বুড়ো বয়সেও বারে গিয়ে ফুর্তি করছে। কিছুটা রূঢ় কণ্ঠে লিনা খন্দকার বলল, ভাইয়া, এটা মজা করার সময় নয়। না গিলে মাথা খাটা। এই কয়েকদিন যতগুলো লোক লাগিয়েছি সবগুলো হচ্ছে। কেন হচ্ছে জানো? ওরা চারপাশ ঘিরে রেখেছে, কোনো ক্লই পাচ্ছি না। মনে হচ্ছে বর্ষর ফাঁসা ফেসে যাব। আর তুমি এখন গিলছ? পরিকল্পনা কর, পরিকল্পনা। আরও লোক লাগাও। উদ্ধৃতি চিহ্ন। লিনার চিৎকার করা কথাগুলো উনার কান পর্যন্ত গেল কিনা সন্দেহ। কোলে বসা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দাঁত বের করে হাসল। ফোনটা পড়ে রইল টেবিলে। আহাদ মাস্ক পরে বারে বসে আছে। একটু দূর থেকে শাহীনের সব কাণ্ডি সে পর্যবেক্ষণ করছে। এই কয়েকদিন শাহীন খন্দকারের পিছনে পড়েছিল সে। কোথায় কি করে না করে সব ডিটেইলস লিখে রেখেছে। কোথায় যায় সব প্রমুখ এমন একটাই মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। আজ যেন খাঁচার পাখি বন্দী হওয়ার পালা। তাল লোকে রতেও এক প্রকার পৈশাচিক আনন্দ আছে। আহাদ প্রমুখকে মেসেজ করে বলল, স্যার, কতক্ষণ লাগবে? দ্রুত আসুন। সেকেন্ড পরেই রিপ্লাই আসে, পৌঁছে গেছি। তুই চোখে চোখে রাখো, বের হতে দিস না। উদ্ধৃতি চিহ্ন। আহাদ মেসেজ দেখে ফোন রেখে দেয়। কোলে বসা মেয়েটিকে দূর থেকে ইশারা করল। মেয়েটি মুচকি হেসে শাহীনকে ব্যস্ত রাখে। আজ যখন আহাদ বুঝল শাহীন খন্দকার এখানে আসছে, তৎক্ষণাৎ বাড়ির একটি মেয়েকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে। মেয়েটাও আশ্বাস দেয় সর্বোচ্চ চেষ্টা করবে। প্রমুখ উপরে উঠার আগেই মেয়েটা শাহীন খন্দকারকে উঠিয়ে ডান্স করতে থাকল। শাহীন খন্দকার পকেট থেকে টাকা বের করে তার মুখে ছুঁড়ে মারে। মেয়েটি বাঁকা হেসে তার হাত নিজের কোমরে রাখল। তৎক্ষণাৎ মাস্ক পরে সেখানে প্রমুখ উপস্থিত হয়। আহাদের পাশে দাঁড়িয়ে দেখতে থাকে বুড়ো লোকের ফুর্তি। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে হেসে বলল, রার আগে দারুণ সময় কাটাচ্ছে। এখনও যৌবনকালের মতো টগবগে অনুভূতি। দেখ, বাচ্চা মেয়েটাকে কেমন চেপে ধরছে। জি স্যার, শুয়োরের বাচ্চা বুইরা হইলেও পাওয়ার আছে। ওর পোলা দেখলে
কেমন হইত ঘরে বউ রাইখা বারে মাইয়া নিয়া ফুর্তি করে। উদ্ধৃতি চিহ্ন। আহাদ তৎক্ষণাৎ ফোনে ভিডিও করল। প্রমুখ মেয়েটাকে ইশারায় বলল কোনো রুমে নেওয়ার জন্য। মেয়েটা বুঝেই শাহীন খন্দকারের হাত নিজের ঘাড়ে রেখে ধীরে ধীরে বাইরে আনার চেষ্টা করে। কিন্তু এই বুড়ো এতটাই তাল যে সমস্ত দেহের ভর চিকন চাকন মেয়েটার গায়ে ছেড়ে দেয়। মেয়েটা বড্ড হিমশিম খেল। লোকটার স্পর্শ পেয়ে বিরক্ত লাগছে, কিন্তু কি করার, টাকার জন্য তো সহ্য করতেই হবে। এতক্ষণ সময় ধরে এই বুড়োর ধরাধরি সইতে হচ্ছে। আহাদ বুঝতে পেরে এগিয়ে গেল। মেয়েটা রুমের দরজার কাছে পৌঁছাতেই আহাদ নিচু কণ্ঠে বলল, তুমি এবার যাও। থ্যাংক ইউ, টাকা পেয়ে যাবে। মেয়েটি ঠোঁট কামড়ে বলল, ডিল বাড়ায় দিয়েন। ওই বুইরা আমার অবস্থা নাজেহাল করছে। খাটাস লোক, মনে হয় যৌবন গলে গলে পড়ে। অসভ্য, একসময়ও ঠিক থাকে না। নারীবাজ। আহাদ চোখ টিপ রল, ঠোঁট চোখা করে চুমু দেখায়। মেয়েটি মুচকি মুচকি হাসে। আহাদ পেছনে ঘুরে প্রমুখকে ইশারায় আসতে বলে। শাহীন খন্দকার সায়বুধ হয়ে নিভু নিভু চোখে বলল, ওই তোরা কেরা? ও জ্যোৎস্না রঙ্গ করবা না? আহো বুকে আও। মেয়েটা রেগে কষে থাপ্পড় বসালো তার গালে। শাহীন খন্দকার গলের মতো হাসে। মিন মিন সুরে বলল, তোমার হাত কমলার মতো নরম, খাইয়া ফেলতে ইচ্ছা করে। প্রমুখ মাস্ক পরে শাহীনের টাকলা মাথায় দরাম করে ঘুষি দিয়ে হিসহিসিয়ে বলল, রঙ্গ আমি দেখামু। চল, স্পেশাল আইটেম ব্যবস্থা করছি তোর জন্য, গেলেই বুঝতে পারবি। কথা শেষেই আহাদসহ দুইজন ধরে ধরে নিচে নিয়ে যায়। শাহীন খন্দকার গালাজ করেই যাচ্ছে। মাঝে মাঝে প্রমুখের শক্ত থাপ্পড় থেকে চুপ হয়ে যায়। আবার তেতে উঠে। আহাদ গাড়িয়ে বসিয়ে হাত পা বাঁধল। গলায় শক্ত করে চেপে ধরে বলল, তোরে সহ্য করতাছি খুব কষ্টে। দিলি ক্যাশ হয় তান। তোর রণকুয়া রেডি করছি, ওইখানেই নিয়ে যাই। শাহীন খন্দকার সায় নিভু নিভু চোখে কাউকে চিনতে পারল না। সবার মুখে মাস্ক। আহাদ সামনে বসে ড্রাইভ করল। প্রমুখ বাঁকা হেসে দুইটি দের বোতল বের করে। এরপর শাহীনের মুখে চেপে ধরে বলল, জন্মের খাওয়া খেয়ে নে, একটু পরেই কলিজা থেকে তোর পাখি উড়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন।